আমার করোনা হয়েছে, বাট করোনার ভয়াবহতা আমি জানি না। আমি বের হয়ে এসে শুনেছি যে আমি বললাম, "কেন? ভারত তো আমাদের বন্ধু, ৭১ সময় আমাদের সাহায্য করেছে। পাকিস্তান তো তখন আমাদের শত্রু ছিল।" বলে, "৭১ এর কথা আমি জানি না। ভারতকে আমি এখন দেখতেছি আমার জন্মের পর থেকে। ভারত আমাদের বন্ধু না। আর ওরা মুসলমান, এরা হিন্দু।" এখানে একটা মজার কথা বলি। আমার এই ৮ বছরের বন্দি জীবনে আমার যারা রুমে ডিউটি করত ৫ থেকে ৫৫০ জন পেয়েছি। কারণ একজন ১ মাসের বেশি ডিউটি করত না। এটা কি পলিসির অংশ ছিল? হ্যাঁ, এটা তাদের পলিসি কি আমি তো জানি না। বাট আমি ধারণা করি এইটাই কারণ যে আস্তে, আস্তে বেশি থাকলে একটু ক্লোজ হয়ে ভালো সম্পর্ক হইলে তখন অনেক তথ্য আমি পেয়ে যেতে পারি। তারা আমাকে অনেক তথ্য দিতে পারে। এজন্য প্রতি মাসে ১ মাস ৫ সপ্তাহ মেক্সিমাম চেঞ্জ করত তারা। আর সেই হিসেবে ৫০০ থেকে ৫৫০ সবাইকে ২ টা প্রশ্ন করতাম। আচ্ছা, একটা প্রশ্ন করতাম যে, "আপনি ভারতকে বন্ধু মনে করেন?" আচ্ছা। একটা ব্যক্তিও বলেনি, "হ্যাঁ, ভারতকে বন্ধু মনে করি।" একজনও বলেন না। এই ৫৫০ এর মধ্যে। দ্বিতীয় আমি একটা প্রশ্ন করতাম, "আজকে যদি পাকিস্তান এবং ভারত ক্রিকেট খেলা হয়, আপনি কাকে সমর্থন করবেন?" একটা লোকও বলে নাই ভারতকে সমর্থন করবে। সবাই বলেছে পাকিস্তানকে সমর্থন করব। আমি বললাম, "কেন? ভারত তো আমাদের বন্ধু, ৭১ সময় আমাদের সাহায্য করেছে। পাকিস্তান তো তখন আমাদের শত্রু ছিল।" বলে, "৭১ এর কথা আমি জানি না। ভারতকে আমি এখন দেখতেছি আমার জন্মের পর থেকে। ভারত আমাদের বন্ধু না। আর ওরা মুসলমান, এরা হিন্দু।" তো আমাদের দেশের মানুষ কিন্তু যাদের কথা বললাম এদের কিন্তু অধিকাংশই বয়স ২৫ এর কম। মানে ২০ থেকে ২৫ সব ইয়াং সিপাহিগুলো ডিউটি করত রুমে। তো এরা সেনাবাহিনীর সদস্য না কিন্তু। এটা কি তাহলে একটা সিভিল? বাহিনী আছে আপনার এমওডিসি বলে। এমওডিসি। এটা কি? এর মানে হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। এরা যতগুলি বাহিনী আছে, আপনার ৩ বাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ, অ্যা আনসার, কোস্টগার্ড টোস্টগার্ড সবগুলোর থেকে জুনিয়র বাহিনী একটা। এটা মূলত যে সমস্ত প্রতিরক্ষা স্থাপনা যুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, সিকিউরিটি গার্ড হিসেবে থাকে। সেখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। আপনি দেখেন এই যে নব থিয়েটারের পাশে যে সামরিক হুম, জাদুঘর, ওখানে তারা আছে। খাকি কাপড় পরে, হুম, কাঁধের মধ্যে এমওডিসি লেখা। রাইট। আপনি দেখবেন এই শেরেবাংলা নগরে যে প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস আছে, ওখানে করে। ডিজিএফআই এর যত সারা বাংলাদেশে যত জায়গা আছে, সব এই সমস্ত ডিউটি করে তারা। তাদের কাউকে কি কনভিন্স করে আপনার ইয়াটা কি তাদের সাথে কথা বলা নিষেধ ছিল। আচ্ছা, তাদের সাথে কথা বলা একটা মানে নিষেধ ছিল। তাদেরও নিষেধ ছিল, আমারও নিষেধ ছিল। আচ্ছা। আমি বরং মাঝে, মাঝে ২-১ জনকে কোরআন হাদিসের ব্যাপারে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করতাম। বিশেষ করে তাদেরকে দেখলে বোঝা যেত তারা নরম ব্যবহার করে, তাদের আচার-আচরণ ভালো, তারা নামাজি বা কেউ আমার কাছে মসলা মাসাইল জানতে চেয়েছে। দেখতো আমি সারাক্ষণ কোরআন হাদিস পড়ছি, ইবাদতবন্দি করছি। মাসলা মাসাইল আমি তাদেরকে কিছুক্ষণ কথা বললেই ওটা কি ওই সিসি ফুটেজের আওতায় ছিল? হ্যাঁ, সিসি ক্যামেরাতে সুপারভাইজার দেখতে পেত ছুটে আসতো। আপনার উনার সাথে কোনো কথা বলার কথা না। আমি বললাম, "আমি কথা বলছি আপনে।" বলে, "না, আপনার প্রয়োজনের ব্যতিরিক্ত কোনো কথা বলবেন না।" একটু ধমকের সুরে। তো আমি বললাম, "আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন এক না। আপনি কি প্রয়োজনে আনছেন আমাকে বলেন, কেন আনছেন?" তখন উনি জবাব দিতে পারে না। আমি বলতাম যে, "আমি আল্লাহ রসুলের কথার বাইরে কোনো কথা বলি না। আমি কোরআন হাদিসের কথা বলা ছাড়া কোনো কথা বলি না। আপনাকে এইজন্য আনা হয়নি।" আমি বললাম, "কি জন্য আনছেন বলেন তাইলে?" তো তাও বলতে পারে না। আমি বলছি যে, "আপনারা আমারে মেরে ফেলেন, আমি কোরআন হাদিসের কথা বলবই। ওর যখন ইচ্ছা হবে তখন বলব। আপনার পারলে আমার মুখ বন্ধ করেন।" কথা বলার কি ক্রাইসিস ফিল করতেন? যে আমরা যে কথা মানুষ তো কথা বলার পাগল। আপনি শুধু কথা বলার কথা বলেন। হ্যাঁ, আমি তো একজন খুব মানে ছোটবেলা থেকেই আমি খুব সামাজিক। আচ্ছা। আমি স্কুল লাইফে থাকতে আমার চাচা, মামা, খালা, ফুফু তাদের শ্বশুরবাড়ির যত আত্মীয় ঢাকায় আছে সবার বাসায় যেতাম। এবং এখনো সবার সাথে আমার যোগাযোগ আছে। আচ্ছা। আমি আত্মীয়, বন্ধু-বান্ধব, বন্ধুর বন্ধু, আত্মীয়র বন্ধু সবার সাথে আমি খুব সুসম্পর্ক বজায় রাখি। ওখানে বুক ফেটে কান্না আসতো মাঝে, মাঝে। কথা বলার লোক পাই না। এমনও দিন গেছে সারাদিনে একটা কথা বলিনি। সারাদিনে? তাদেরকে বলিনি ইন দ্যা সেন্স যে পানি দেন, খাবার দেন, ওষুধ দেন। এই কথা ছাড়া আর একটা কথা অতিরিক্ত কিছু বলার সুযোগ হয় নাই। আর শুধু এটা না, আপনার ওখানে যখন আকাশ, মেঘ, বৃষ্টি, চাঁদ, সূর্য কিছু দেখতাম না। আমার ওখানে এই সেলটার কাছাকাছি একটা যেকোনো একটা যে টিনের চাল ছিল। আচ্ছা, ওই টিনের চালের যখন খুব জোরে বৃষ্টি পড়তো ওই আওয়াজটা শোনা যেত। আচ্ছা। তো মাঝে, মাঝে তারা তো সবসময় ২৪ ঘন্টাই রুমের চারিদিকে আপনার অনেক নয়েজ করে রাখতো। মানে ওই পানির মেশিন, জেনারেটর এই ধরনের ইনটেনশনালি এটা নয়েজ হ্যাঁ, করে এটা রাখে। উদ্দেশ্যমূলকভাবে যে বাইরের কোনো আওয়াজ যেন না আসে ভিতরে। আর ভিতরে যদি নির্যাতন যদি করা হয় তাহলে এগুলোর চিৎকার চেঁচামেচি আওয়াজের জন্য বাইরে না যায়। এখন মনে করেন
বাইরে মসজিদের মাইকের আজান। এখন মসজিদে কি হয় আমাদের দেশে সাধারণত? এলাকার একজন মারা গেলে বলা হয়, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত নম্বর প্লট নিবাসী অমুকে মারা গেছে।" এই ধরনের একটা ঘোষণা হয় না? ওগুলির সময় আরো বেশি আওয়াজ হতো। কারণ আমি যদি শুনে যাই যে কোন প্লট নিবাসী, তাহলে আমি জেনে যাবো আমি কোন এলাকায় কোন আছি। এলাকায় আছে? তারা তো আর জানেন না যে আমি ১ম দিন থেকে জানি যে আমি ডিজিএফআই কচুক্ষেতে আছি। এটা তো তারা জানে না। আচ্ছা। তো তারা ওই শুধু আমার জন্য না, সবার জন্যই করতো যেন তারা বুঝতে না পারে। বিশেষ করে এখন তো শুনি যে করোনার সময় এভরিডে শোনা যেত। ২-১ দিন পরই শোনা যেত। তখন তো খুব মানুষ মারা গেছে। মারা আমি তো গেছে, হ্যাঁ। আমারও করোনা হয়েছে, বাট করোনার ভয়াবহতা আমি জানি না। আমি বের হয়ে এসে শুনেছি যে আমাকে বলল যে, "আপনার অসুখ হয়েছে, এটার নাম করোনা, একটা নতুন ভাইরাস আসছে। আমরা ওষুধ দিচ্ছি, আপনি নিয়ে" এটা অনেক পরের দিকে এসেছে, যার ফলে ততদিন আপনার ভ্যাকসিন বের হয়ে গেছে। তো ওই ভ্যাকসিনের দাম আলহামদুলিল্লাহ আমরা ভালো হয়ে গেছি। তো ভিতরে তখন কি আপনি করোনার ভ্যাকসিনেশন করাইছিল তারা? ওই নিয়মিত চিকিৎসা করা হতো। ১ম বছর খানেক তো প্রতি মাসেই আসতো। এরপরে মাস ২ এক পর আসতো। আস্তে, আস্তে শেষের দিকে এসে ৩ মাস পর আসতো নিয়মিত। এছাড়া আমার যখনই যা প্রয়োজন হতো, আমি ডাকলে আসতো। আমার ৪ বার অজ্ঞান হয়ে গেছিলাম এসছে। আমার অন্য যেকোনো রকমের সিরিয়াস আমি যদি বলতাম ডাক্তারের খবর আমার জরুরি সমস্যা আছে, ডাক্তার আসতো। যদি জানতে চাই যে এই লম্বা বন্দির সময় সবচেয়ে বেশি কথা বলতে পারছেন কোন দিন? এবং সেটা ওই দিনটা একটু আনন্দ লাগছে? হয় না যে এরকম যে আ আ আমার এই দিনটা একটু ব্যতিক্রম হইছে, আমি অনেক কথা বলতে এরকম পারছি? মনে করার মতো স্মৃতি নাই আমার। যে কথা বলার কোনো সুযোগই ছিল না। তারা তো সব মাস্ক পরে আসতো। আচ্ছা। মানে এমন লোক ডিউটি করেছে যে তার একটা গলার আওয়াজও শুনিনি আমি। তারা তো তাদের চাকরি করতে হবে। তো তারা হুকুমের বাইরে গেলে তো তাদের চাকরি চলে যাবে। এমনও ডিউটি করেছে সৈনিক, সিপাহি তারা বলে। সৈনিক আমরা সেনাবাহিনীতে বলি। এমন সিপাহি ডিউটি করেছে তার গলার আওয়াজ আমি শুনি নাই। সে আসছে আমি যা জবাব দিয়েছি মাথা দিয়ে জবাব। এটা আমার একটু জানার খুব ইচ্ছা জাগলো যে এই বিচ্ছিন্নভাবে ৫০০ র মতো লোক চাকরি করলো। একজনও কি বাইরে এসে একটা আলোচনা করলো না যে আজকে আমি যাকে দেখছি উনি অমুকের ছেলে। মানে এটা আমরা তো সাংবাদিক গণমাধ্যম কর্মী হিসেবে এটা আমি তো জানি না তারা আলাপ করেছে কি করেছে। আমি এখন মনে করেন মানে অনেকের সাথে আমার সেনাবাহিনীর হ্যাঁ, আ আমার আন্ডারে চাকরি করেছে অফিসার হোক সৈনিক। তারা এখন অনেকেই বলে যে আমি শুনতে পারছি ওখান থেকে একজন আমাকে বলছে। কিন্তু তখন তো আমি ভিতর থেকে তেমন কোনো জানার উপায় নেই। রাইট, রাইট। আর যদি যারা ২ ১ জনের কাছে বলেছেও, তারা আমার ফ্যামিলির সাথে কখনো শেয়ার কমিউনিকেট করেন। করেনি। তারা হয়তো ভয়ে করেনি। আমাদের ধন্য ঘনিষ্ঠ আত্মীয়স্বজন অনেকে আমাদের ভয়ে আমাদের বাসায় আসতো না। হুম, যে মার খেয়ে যাওয়ার মতো। হুম।